নমস্কার। জর্জিয়া মেলোনির নাম আপনারা সকলেই শুনেছেন। ইতালির প্রধানমন্ত্রী, বয়স অনুপাতে যথেষ্ট সুন্দরী আছেন এখনো। আমাদের প্রধানমন্ত্রীর একজন অত্যন্ত অনুরাগী এবং ব্যক্তিগত বন্ধু। এই কিছুদিন আগে ন্যাটোর কোনো একটা বৈঠকে যোগ দিতে গিয়ে মেলোনির সৌন্দর্যের প্রশংসা করে বসলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। অবশ্য এ কাজটা সারা জীবন ধরেই তিনি করছেন, এবং তার সঙ্গে একটা লাইন জুড়ে দিলেন যেটা বেশ তাৎপর্যপূর্ণ। তিনি বললেন, কলিং এ ওম্যান বিউটিফুল মে রুইন ইয়োর পলিটিক্যাল ক্যারিয়ার ইন ইউনাইটেড স্টেটস। যাই হোক, সেই মেলোনি তার আত্মজীবনী লিখেছেন, যার নাম হল আই অ্যাম জর্জিয়া, মাই রুটস অ্যান্ড মাই প্রিন্সিপালস। প্রথমে বইটি অবশ্যই ইটালিয়ানে লেখা হয়েছে, তারপর এখন গোটা পৃথিবী জুড়ে নানা রকম সংস্করণ বেরোচ্ছে। আমেরিকায় যে সংস্করণটি বেরিয়েছে তার মুখবন্ধ লিখেছেন ট্রাম্পের জামাই কুশনার। ইংল্যান্ডে কে লিখেছেন আমি ঠিক বলতে পারবো না। ভারতবর্ষে রূপা পাবলিকেশনস তার যে বইটি প্রকাশ করেছে সম্প্রতি, তার মুখবন্ধ লিখেছেন নরেন্দ্র মোদী। এখন মোদী কি লিখেছেন অল্প কথায় বুলেট পয়েন্টে আপনাদের তা বলি। তিনি বলেছেন যে এই বইতে মেলোনি তার মন কি বাত উজাড় করে দিয়েছেন। অর্থাৎ তিনি নিজে প্রতি মাসে যে অনুষ্ঠান করেন তার শিরোনামেরই প্রতিধ্বনি মেলোনির এই বইতে তিনি ছত্রে ছত্রে দেখতে পেয়েছেন বলে মোদি জানিয়েছেন। তার কথায় মেলোনির জীবনযাত্রা, তার নেতৃত্ব, তার দৃঢ় বিশ্বাস, সাংস্কৃতিক মূল্যবোধ, এটা যে কোনো মানুষকে উদ্বুদ্ধ করার মতো। তার মতে মেলোনির বিশ্বাস নিজের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করার দৃঢ় প্রত্যয় আর বিশ্বের সঙ্গে সমান শর্তে সংযোগ করার যে মনোবল, এটার সঙ্গে ভারতীয় মূল্যবোধেরও আশ্চর্য মিল আছে। এবং তিনি বলেছেন, মোদির মতে এই আত্মজীবনী ভারতীয় পাঠকদের কাছে একটি রিফ্রেশিং গল্প হিসেবে পৌঁছবে, একজন সমসাময়িক নেতার ব্যক্তিগত ও রাজনৈতিক যাত্রা হিসেবে। এখন এইসব কিছু পড়ার পরে আমি বইটি সংগ্রহ করে পড়ে ফেললাম। এক নিঃশ্বাসে পড়া যায়, একথা সত্যি, কিন্তু এর সাহিত্য মূল্য কি বা এখানে বর্ণিত তথ্যগুলি কোনটা সত্য কোনটা মিথ্যে আমি বলতে পারবো না। আই অ্যাম জর্জিয়া হচ্ছে বইটার প্রধান শিরোনাম, আর তার তলায় রয়েছে মাই রুটস অ্যান্ড মাই প্রিন্সিপালস। এই নাম পুরো শিরোনামের মধ্যে দিয়ে, শিরোনাম এবং উপশিরোনামের মধ্যে দিয়েই মেলোনি জানিয়ে দিয়েছেন এই বইতে তিনি আদতে কি লিখেছেন। তার বক্তব্য হচ্ছে, আই হ্যাভ হার্ড টু মেনি পিপল টক অ্যাবাউট মি অ্যান্ড মাই আইডিয়াজ not to realize how different my life and I actually are from the way we are portrayed. বলে আমাকে যেভাবে দেখানো হয় তার মধ্যে যে আমি লুকিয়ে নেই,
আমার ভিতরে একটা অন্য আমি আছে, সেই কথা লোকে বোঝে না। সেই কারণেই আমি সো আই ডিসাইডেড টু ওপেন আপ, টু শো হু আই অ্যাম, হোয়াট আই বিলিভ ইন, অ্যান্ড হাউ আই গট হেয়ার। আর বইতে তার ব্যক্তিগত গল্প, রাজনীতিতে উত্থান, আগামী দিনের জন্য তার ইটালির কি স্বপ্ন, সবই রয়েছে। দেখুন, প্রথম যে বইয়ের দিকটা হচ্ছে তার পারিবারিক পটভূমি এবং শৈশবের কথা। মেলানির জন্ম হয়েছিল রোমের একটা অতি সাধারণ পরিবারে। তার বাবা মেলানির যখন খুবই বয়স কম, তখন সংসার ছেড়ে চলে যায়, এবং এই ঘটনা শৈশবে বাবার অন্তর্ধান তার মনের উপর গভীর প্রভাব ফেলেছিল। তিনি বড় হয়েছিলেন প্রধানত মামা বাড়িতে, দাদু, দিদা এবং মায়ের সঙ্গে, অতি সাধারণ পরিবেশে, অতি সাধারণ মহল্লায়। মেলোডির মতে এই পরিবেশ পরবর্তীকালে তার রাজনৈতিক ব্যক্তিত্ব বিকাশে একটা ভূমিকা নিয়েছে। সেখানে আমি ছোট লোকাল পরিবেশ থেকে এলাম, এটাই হচ্ছে তার বক্তব্যের সার কথা। রাজনৈতিক উত্থান সম্পর্কে তার বক্তব্য, তিনি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন অল্প বয়স থেকেই, একেবারে যখন তরতাজা তরুণ তখন থেকেই ছাত্র রাজনীতি করেছেন রীতিমতো। একসময় তিনি মন্ত্রী হলেন, পরে তার দল ব্রাদার্স অব ইটালি গঠিত হলো, এবং শেষ পর্যন্ত সবচাইতে মহার্ঘ যে পদ রাজনীতির রাস্তায়, সেই প্রধানমন্ত্রিত্বও পেলেন। এখানে তিনি আসলে একটা সাধারণ পরিবার, সাধারণ পরিবেশ, সম্পূর্ণ আটপৌরে জীবন থেকে, জীবন এবং পরিবেশ থেকে কিভাবে একজন প্রধানমন্ত্রীত্বে পৌঁছতে পারে সে কথাও তিনি সবিস্তারে লিখেছেন। এরপরে আসি তার নিজের বিশ্বাস, মূল্যবোধ এবং আইডেন্টিটির প্রশ্নে। তিনি খুব গর্বের সঙ্গে বলেন, আপনারা দেখবেন, আই অ্যাম জর্জিয়া মেলোনি। আমি একজন মহিলা, আমি মা, আমি ইটালিয়ান, আমি খ্রিস্টান। এগুলো তার ভাষণেও আমরা অনেকবার শুনেছি, শুনে অভ্যস্ত। অর্থাৎ তার রাজনৈতিক মতবাদ এবং সামাজিক দৃষ্টিভঙ্গি আসলে গড়ে উঠেছে তার পরিবার, ঐতিহ্য, তার রাষ্ট্রের পরিচয়, উদ্বাস্তু জীবন, এই সব কিছু মিলেই। উদাহরণস্বরূপ, যেটা এখন গোটা ইউরোপ, কেন ইউরোপ, আমেরিকা, সর্বত্রই মানুষকে উত্তেজিত করে তুলছে, সেটা হলো ইমিগ্রেশন। এই যে গোটা ইউরোপ জুড়ে বহিরাগতদের এখন বলবোলা, সেখানে দাঁড়িয়ে কি করে নিজের দেশের সংস্কৃতি রক্ষা করা যায় সে বিষয়েও তার মতামত অকপটে ব্যক্ত করেছে। এবং দেশের প্রধানমন্ত্রিত্ব পাওয়ার পরে এবং বেশ কয়েক বছর সেখানে কাটিয়ে দেওয়ার পরে তিনি বলছেন যে অতীত নয়, আমার ফোকাস হচ্ছে
ভবিষ্যৎ। অর্থাৎ আমি কিভাবে ইটালি ও ইউরোপের জন্য ভাবতে পারি, কি উদ্দেশ্য নিয়ে এগোচ্ছি, আমার ভবিষ্যৎ চিন্তার এগুলো হচ্ছে অঙ্গাঙ্গী রূপ। নিজের পরিচয় রক্ষা করা, একই সঙ্গে উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাওয়া এবং বিশ্বমঞ্চে ইটালি যাতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে, এটাই আমার স্বপ্ন। তবে এখন এই বইটা কে কিভাবে দেখবেন সেটা তার নির্ভর করবে তার নিজস্ব রাজনৈতিক অবস্থানের উপর। কেননা মেলানি একটা রক্ষণশীল দক্ষিণপন্থী রাজনৈতিক নেত্রী হিসেবেই পরিচিত। এদিক থেকে ফ্রান্সের লিপানের সঙ্গে তার সাদৃশ্য আছে, যদিও দুজনের কর্মপদ্ধতি, কথা বলার ভঙ্গি, দৃষ্টিভঙ্গি, আদর্শ এরা পুরোটাই এক নয়। কিন্তু অধুনা ইউরোপ জুড়ে যে দক্ষিণপন্থী রাজনীতির একটা নতুন অভ্যুদয় হয়েছে, তার দুই সার্থক প্রতিনিধিকে যদি চিহ্নিত করতে হয়, তাহলে একজন ফ্রান্সের লিপান আর দ্বিতীয়জন অবশ্যই জর্জিয়া মেলোনি। অ্যাকচুয়ালি এই বইটা আপনারা পড়ে দেখতে পারেন। অনেকগুলো কারণে বইটা পাঠযোগ্য বলে আমার মনে হয়েছে। প্রথম কথা, একজন সাধারণ মহিলা অত্যন্ত সাধারণ পরিবেশ থেকে কিভাবে ধাপে ধাপে রাজনীতির মই বেয়ে প্রধানমন্ত্রী হতে পারেন, এই বইটি তার একটা উদাহরণ। এবং এই বইটা পড়লে যেটা বোঝা যায় সেটা হচ্ছে মেলোনি মনে করেন রাজনীতি ব্যতীত জীবন হয় না, আর জীবন ব্যতীত রাজনীতিও হয় না। এই দুই দৃষ্টিভঙ্গি আর দৃষ্টিকোণ থেকেই তিনি বইটা লিখেছেন এবং সেটা যথেষ্ট পরিষ্কারভাবে ফুটিয়েও তুলেছেন। এখন এই যে তার বাবা শৈশবে চলে গেলেন, কেন গেলেন, মেলোনি কিন্তু একথা লিখতে কুণ্ঠা করেননি যে তার বাবা ছিলেন একটা নাম্বার ওয়ান মদ্যপ এবং সেলফ সেন্টার্ড মানুষ, আর মা ছিলেন দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করা এক নারী। ফলত মেলোনির কথায় আমার জীবনের প্রথম পাঠ ছিল এই, কেউ তোমাকে বাঁচাবে না, তোমার ভবিষ্যৎ তোমাকে নিজের হাতেই গড়তে হবে। এবং তিনি নিজেকে বলছেন রোমের গলির মেয়ে। শৈশবের যে ন্যূনতম প্রাপ্তি বঞ্চিত, অনিশ্চয়তা এবং আত্মসম্মান বাঁচানোর সংগ্রামী তার চরিত্রকে গঠন করেছেন। তার এই যে দক্ষিণপন্থী রাজনীতিতে যোগ একেবারে যুবতী বয়স থেকেই, তখন থেকেই তিনি রাজনীতি বলতে বোঝেন দেশপ্রেম, ঐতিহ্য ও শৃঙ্খলা। আমি কোনো বিপ্লবী ছিলাম না, আমি ছিলাম একজন কনজারভেটিভ যে বিশ্বাস করত নিজের সংস্কৃতি ও দেশকে বাঁচানো এক ধরনের বিপ্লব। এখন বইয়ের কেন্দ্রে কিন্তু রয়েছে সেই
তার যেটা আমি মা, আমি নারী, আমি ইতালিয়ান এবং আমি একজন খ্রিস্টান। আর যে সভ্যতা সন্তানকে রক্ষা করতে চায় না, যে ঈশ্বরের কথা বলতে লজ্জা পায়, সে সভ্যতা তো ইতিমধ্যেই মরতে শুরু করে দিয়েছে। বইটির মধ্যভাগে এসে তিনি তার যে দল ব্রাদার্স অব ইটালির গঠন করার পিছনের কাহিনী খুব বিস্তারিত বলেছেন। তার কথায় এটা অত্যন্ত কঠিন, প্রায় একাকী সংগ্রাম ছিল। একজন তরুণী যিনি ইতিমধ্যেই মা হয়ে গেছেন, পুরুষ প্রধান রাজনৈতিক ব্যবস্থায় সেখানে তিনি কিভাবে নিজের জায়গা তৈরি করবেন তার লড়াই। আমি প্রমাণ করতে চেয়েছিলাম যে মা শুধু সংসার নয়, রাষ্ট্রও চালাতে পারে। ইউরোপের অভিবাসন নীতি, অসীম সহিষ্ণুতা এবং সংস্কৃতির সমরূপীকরণ তার মোটেই পছন্দ নয়। তিনি একটু কনভলিউটেড লজিক দিয়েছেন দেশপ্রেমের। বলেছেন দেশপ্রেম মানে অন্যকে ঘৃণা করা নয়, নিজের ঐতিহ্যকে ভালোবাসা। আর তিনি বলেছেন আমি মুসোলিনি নই, আমি আমার নানির মেয়ে, আমার মায়ের মেয়ে, যিনি সকাল 6টায় রুটি বানাতে উঠতেন। আমার স্বদেশ প্রেম সেখান থেকেই শুরু। আর নারী নেতৃত্বকে তিনি ডিফাইন করছেন যে এটা শুধু সংবেদনশীলতা নয়, দৃঢ়তা ও নৈতিক সাহসের পরিচয়ও। মায়ের ভূমিকা, সমাজে নারীর পরিশ্রম, পুরুষতান্ত্রিক ব্যবস্থার বিরোধিতা, কিন্তু নারীবাদকে দলীয় রাজনৈতিক অস্ত্রে ব্যবহার করতে তার কোনোদিন রুচি হয়নি। তিনি বলছেন যে আমাদের প্রজন্মকে নতুন করে ঈশ্বর, পরিবার ও জাতির মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। এই ভারসাম্যে কোথাও একটা গড়বড় হয়ে গেছে বলে মেলোনি মনে করছেন। এটা যে শুধু একটা রাজনৈতিক ম্যানিফেস্টো যদি হতো, তাহলে আমি বইটা পড়ে মোটেই আমোদ পেতাম না। এর মধ্যে এক ধরনের আত্মজীবনীর আবেগ আছে, একক মায়ের সংগ্রাম আছে, সর্বোপরি আছে একজন সাধারণ নারীর অত্যন্ত বলিষ্ঠ আত্মবিশ্বাসী কণ্ঠ। দেখুন, অরিজিনাল থেকে অনুবাদ হলে সব সময় সেই অনুবাদ যত ভালোই হোক, তার অরিজিনাল যে পড়তে পেরেছে তা সেই যে স্বাদ পেয়েছে, অনুবাদ পড়ে দুধের স্বাদ ঘোলে মেটে না। কিন্তু তবুও তো যারা অনুবাদ করেছেন তারা চমৎকার কাজটি করেছেন। ভাষা সরল, ছন্দবদ্ধ এবং এক ধরনের রোমান্টিক জাতীয়তাবাদে মিশ্রিত, যেখানে বক্তৃতার আগুন আর মায়ের মমতা সমান্তরালভাবে প্রবাহিত। বইটা ইটালিতে অবশ্যই বেস্টসেলার হয়েছে। তার সমর্থক যেমন আছেন, তেমনি সমালোচকও আছেন, যারা তার কোনো কিছুই ভালো দেখতে পারেন না। সুতরাং তার শেষ কথা হলো, আগে নিজের শিকড় জানো, তারপরে ভবিষ্যতের দিকে তাকাও। এই কথাটা আপাত দৃষ্টিতে লঘু মনে হলেও এর গূঢ় অর্থ কিন্তু অত্যন্ত প্রফাউন্ড। ভালো থাকবেন।